দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা, জানালো ইসলামী ফাউন্ডেশন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, তারুণ্যের সমাবেশে তারেক রহমান সরকারকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যে কোনো পরিস্থিতিতে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে ঘোষণা প্রধান উপদেষ্টার। জাপানে কাটছে কর্মব্যস্ত সময়। So people are insisting, tell us when the election would be, because politicians are very impatient. It could be in December of 2025, this year, or at the latest June of 2026. রেলের কাজ না করে টাকা লোপাট, ঠিকাদারের সহযোগী ক্ষতকু পরিচালক। বদ্যি বাণিজ্য দুর্নীতিতে করেছেন বিপুল সম্পদ। চলতি অর্থবছরে ঋণের বোঝা মাথা নিয়ে আসছে নতুন বাজেট। ঘাটতি পূরণে বাড়বে সুদের চাপ, কর আদায় বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। তৃতীয় দেশে পুনর্বাসনে অনাগ্রহ রোহিঙ্গাদের। শিক্ষিতরা চলে যাওয়ায় সৃষ্টি হচ্ছে নেতৃত্ব শূন্যতা, বাধাগ্রস্ত হচ্ছে প্রত্যাবাসন। এবং চাঁপাইনবাবগঞ্জের ডুবছে বরেন্দ্র অঞ্চল, তলিয়ে বোরোর ক্ষেত। পড়ছে কৃষকের কষ্টের ফসল, মিলছিল শ্রমিক প্রণোদনার আশ্বাস কৃষি বিভাগে। দেখছিলেন সুনামগুলো সংবাদ সকালে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 7 জুন ঈদুল আজহা। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের 8 জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তিনি জানান, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি 1446 সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 10 জিলহজ 7 জুন ঈদুল আজহা পালন করা হবে। হিজরি পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পর্যায়ে আমাদের চাঁদ দেখা কমিটির আজকের এই সভার জন্য অনুরোধ করছি আমাদের বায়তুল মোকাররম। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। তৎপ্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1446 হিজরি, 24 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে সাফ জানিয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সময়ে ভোট আয়োজনে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের কারো রাষ্ট্র পরিচালনার ইচ্ছে থাকলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ নির্ধারিত সময়ের আগেই পরিণত হয় জনসমুদ্রে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের উদ্দেশ্যে হাজির করেন নতুন স্লোগান, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান অভিযোগ করেন, সংস্কার নিয়ে কালক্ষেপণ করে নির্বাচন বিলম্বিত করে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ ভিন্ন উদ্দেশ্য হাসিল করতে চায়। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে
আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। এ সময় ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা না করে সরকার স্বৈরাচারী আচরণ করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। জানান, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করেই আগামীর কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। আমরা জাতীয় সঙ্গীতে চলে গেলাম। সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন, যে কোনো উপায়ে নিশ্চিত করতে হবে দীর্ঘদিন অধিকার বঞ্চিত তরুণ প্রজন্মের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে গণতান্ত্রিক উত্তরণের পথের যে কোনো ষড়যন্ত্র। সাইফুল রিপন, দেশ টিভি, নয়াপল্টন, ঢাকা। সংস্কার ও নির্বাচনের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। বলেন, অন্তর্বর্তী সরকারে পছন্দ ধরেছে, তারা কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে না। সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র ফেরাতে তরুণ সমাজের প্রতি আহ্বানও জানান নেতারা। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতারা। তারা বলেন, সংস্কার ও নির্বাচনের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। যদি গুরুত্বপূর্ণ বিষয়ে, সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ। তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। অন্তর্বর্তী সরকারে পছন্দ ধরেছে উল্লেখ করে নেতারা বলেন, এ সরকার কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে না। এই 9 মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই, শুধু পেয়েছি অবজ্ঞা। যে ষড়যন্ত্র চলছে, তাই আমাদের ষড়যন্ত্র বুঝতে হবে, গণতন্ত্র ফেরাতে হবে। দেশে গণতন্ত্র ফেরাতে তরুণ সমাজ মুখ্য ভূমিকা রেখেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র ফেরাতে হবে। এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে এদেশের তরুণ সমাজ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, 30তম নিক্কি ফোরামে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। With the kind of young people in Bangladesh, and Bangladesh has 180 million people. It's 26. Half the population is under the age of 26. Very young nation. So we said they are young people, they are educated, they have education, they have very good connections with technology. They are ready to go. So instead of looking for your people to work, you locate your industries in Bangladesh. There's plenty of people at all levels. Actually inviting investors, and investors are responding. What we are trying to do, what we call create a new Bangladesh. Old Bangladesh is terrible. We don't want the beginning of new to create a beautiful Bangladesh where things will go right. Then we play a role in the whole world. But imagining the world that we should create, rather than just fight with each other to take a piece of that. We build together so that we can feel proud. We live the life during this day where we build a new version of the world. And will hand over this world to the next generation to
to build their version of the new world. So this is the direction we want to go, and we need your help. And Japan has been extremely generous with us. During this difficult period of 9 months, Japan is fantastic, really generous and supportive to make sure we can get over all the problems that past regime has done for us. Thank you for that. で、だんだん時間があれなんですけども、ちょっとお聞きしたいのは、まあ、その橋名さん、まあ、先にありましたけど、その橋名さんの方はもう、すべての制度とかを、まあ、デストロイしたいとかっていうところは、そうおっしゃってたと思うんですけれども、すべての制度を破壊したとですね。それだからこそ、今、ユヌスさんは、選挙制度だけじゃなくて、憲法だとか司法改革とかこうやってますので、ずっとやっていて、2026年来年の6月までには選挙しましょうということで今それと取り組んでいらっしゃる。で、我々も、まあ、国際社会もそれは時間かかるよねということは分かっているので、それやりましょう。だけど一部の政党とかですね、まあ、軍だとかっていうのは早くやれと、10月までにやってくれっていうことです。これなんで彼らがそうですか、早くやってくれっていうことを強く要望して、まあね、今回もいらっしゃる前もそういうことありましたけれども、それはなんでなんですか？ The task that we have accepted as we came in, what we call interim government. The interim government's task is to do the reforms. Institutional reforms, policy reforms, judicial reforms. Does everything become party to this period of 16 years where everything went wrong? They are the perpetrators, participators, and so on. So we want to design new institutions, new policies, so that this thing cannot be repeated. If you go back, use the same rules, same procedures, same institutions which created forces which will kill people. They don't want that instead. Turn it up. Like police, the army, paramilitary, whatever. We don't want them to be continuing the same policy and kill people. So we want to redesign this whole thing. Redesign the judiciary. Judiciary is used as a weapon. It's a weaponized judiciary. If the government doesn't like you, they can condemn you to the rest of your life in jail in a fake case. And judiciary will go along with it. So those kind of things. And if you have stole billions of dollars and you got caught, judiciary will release you. You have no case against you. So that's what the judiciary. So we want to redesign the whole judiciary for that. How to choose your people who will be heading the judicial system, running the judicial system, judges and so on, how you select your judges, etc. So the old type of regime cannot be created again. Because if you keep the rules the same, sooner or later, all governments will follow the same path because it allows you to do that. So, we want to do it. So reform is one agenda for us. Next one is trial the people who are perpetrators of all crimes that was committed. So, দর্শক, জাপানের নিক্কি ফোরামে কথা বলছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তরুণদের ভোটাধিকার প্রতিষ্ঠা ও নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে ফিরেছেন সমাবেশে আসা তরুণরা। বুধবার ঢাকায় তারুণ্যের সমাবেশে অংশ নেয় লাখ লাখ তরুণ। তাদের দাবি, দ্রুত নির্বাচনের মাধ্যমে যেন ভোটাধিকার প্রতিষ্ঠা হয়, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নিজের ভোট নিজে দিতে পারে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ। বুধবার বেলা 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশ স্থলে নেতাকর্মীরা ভিড় করেন। ব্যানার ফেস্টুন নিয়ে তারা আসেন সমাবেশ স্থলে। স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। সমাবেশে আসা তরুণরা বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তাদের ভূমিকা অপরিহার্য, আর গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্র সংস্কারের 31 দফা জনগণের কাছে পৌঁছে দেবেন তারা। আমাদের ফার্মার্স কার্ড আছে, আমরা বলছি 1 কোটি মানুষকে আমরা বেকারত্ব থেকে মুক্তি দিব।
আমাদের আছে হেলথ ইন্স্যুরেন্স কার্ড এবং আমাদের প্রাথমিক শিক্ষা নিয়ে আমরা গুরুত্ব আরোপ করছি। তো আমার মনে হয় যে বাংলাদেশকে চেঞ্জ করার জন্য 31 দফার কোনো বিকল্প নাই। দেশ গঠনে বা দেশ বিনির্মাণে তারুণ্যের যে সমাবেশকে আজ বিরাট ভূমিকা রাখবে। বিগত দিনে যে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে যে নিষ্পেষণের শিকার এদেশের জনগণ হয়েছিল, 31 দফা হচ্ছে এদেশের জনগণের মুক্তির সনদ। আমাদের এই হাজার হাজার তরুণদের একটাই আশা, একটাই স্বপ্ন, আমরা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ, সুন্দর স্বপ্নের বাংলাদেশ চাই। আর ছাত্রনেতারা বলেন এই সমাবেশ থেকেই তরুণরা নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনি আমাদের কাতারের লোক, আপনারা মজলুম ছিলেন, আপনারা কোনো জালিম হয়েন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি সেই তরুণদেরকে ধারণ করে, সেই তরুণদের স্পিডকে ধারণ করে, সেই তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, এবং সেই তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই। পরিবর্তিত পরিস্থিতিতে তরুণদের উপরে আমাদের দল ভরসা রেখেছেন, ভবিষ্যতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভরসা রাখতে চান। ঢাকার এই সমাবেশ থেকে শেষ হয়েছে বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ। 71 আর 24 রক্তধারায় বাংলাদেশে এখন তরুণদের একটাই লড়াই, ভোটাধিকার প্রতিষ্ঠা আর নতুন বাংলাদেশ বিনির্মাণের। আজকের এই তারুণ্য সমাবেশ থেকে তারা প্রত্যাশা রাখছেন যেন নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা আবারও ভূমিকা রাখতে পারে। তারুণ্য সমাবেশ থেকে নিয়াজ মুর্শেদ, দেশ টিভি। রেললাইনের নিরাপত্তা বেষ্টনী গ্রিল রং ও মেরামত না করে 25 লাখ টাকা লোপাট করেন ঠিকাদার রেজাউল মোল্লা। অথচ ঠিকাদারের মূল প্রকল্প বাতিল হলো রেলের উপপরিচালক SM মাহমুদুর রহমানের স্বাক্ষরে আত্মসাৎ করে টাকা। রেলে বদলি বাণিজ্য দুর্নীতিতে বিপুল অর্থ সম্পদ গড়েছেন উপপরিচালক। আলিমুজ্জামান সাফওয়ানের অনুসন্ধানে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। এই স্টেশন থেকে মূল সড়ক ধরে নেই কোনো রেল লাইনের নিরাপত্তা বেষ্টনী। অথচ নিরাপত্তা বেষ্টনীর গ্রিলের রং ও মেরামতের কথা বলে 2022 সালে 25 লাখ টাকা তুলে নেয় ঠিকাদার রেজাউল মোল্লা। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে কাজ না করেই রেলের 25 লাখ টাকা হাতিয়ে নিতে ঠিকাদারকে যোগসাজশে সহায়তা করেন রেলের তৎকালীন বিভাগীয় প্রকৌশলী SM মাহমুদুর রহমান। আরও চাঞ্চল্য তৈরি হয় নথিপত্র অনুসন্ধানে। 2023 সালে নাকি মূল প্রকল্পই বাতিল হয়ে যায়। তাহলে কাজ না করে কিভাবে কার্যক সদস্যে রেলের 25 লাখ টাকা হাতিয়ে নিল ঠিকাদার? অনুসন্ধানে উঠে আসে ঠিকাদার রেজাউল মোল্লার ঘনিষ্ঠ রেলের উপপরিচালক SM মাহমুদুর রহমান। অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে ঠিকাদার রেজাউল মোল্লার কাছে জানতে চাইলে তিনি হুমকি দেন। আপনার সাথে আর কোনো জবানবন্দি নেই ভাই, আপনার সাথে কথা হবে কাগজ কলমে। ভাই আমি আর কোনো কথা বলবো না, অন ক্যামেরা আপনার সাথে কথা হবে না। এসব দুর্নীতির কারিগর বাংলাদেশ রেলওয়ের মুকুটবিহীন সম্রাট উপপরিচালক SM মাহমুদুর রহমান। বর্তমানে দায়িত্ব পালন করছেন দোহাজারী কক্সবাজার রেল প্রকল্পে। তবে তার অনিয়ম দুর্নীতির কালো হাত যেন দেশ জুড়ে। এ বিষয়ে অনুসন্ধান শুরু করলে বেরিয়ে আসে থলের বিড়াল। শুধু একটি প্রকল্পই নয়, মাহমুদুর রহমান বিভাগীয় প্রকৌশলী 3 থাকা অবস্থায় এক অর্থ বছরে 17টি কাজ পায় ঠিকাদার রেজাউল মোল্লার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। এদিকে মাহমুদুর রহমানকে টাকা দিলেও কাজ না পাওয়ার অভিযোগ করেন বেশ কয়েকজন ঠিকাদার। মেডিকেলে কাজ দিবে বলে অগ্রিম কাজ করে আমাকে থেকে টাকা নিয়েছে। এখন পর্যন্ত আজকে 2 বছর হচ্ছে, আমাকে কাজটা এখনো টেন্ডার করে দেয় নাই। 10% হিসেবে আমাকে 20 লক্ষ টাকার একটা কাজ দিবে বলছে, এই জন্য আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছে, আর পরবর্তীতে কাজ দিলে 1 লক্ষ টাকা নেবে বলছিল। রেজাউল মোল্লা নামে এক ব্যক্তি, তার আত্মীয়, তার সাথে সে পার্টনারে ব্যবসা শুরু করে সে DN3-তে 1 বছরে একটা অর্থ বছরে 17টা কাজ দেয়, যার পরিমাণ ছিল প্রায় 3 থেকে 4 কোটি টাকা। এখানেই শেষ নয়, অর্থের বিনিময়ে মাহমুদুর রহমান চাকরির বইতে ঘষা মাজা ও ওভাররাইটিং করে 2 বার অবসরে পাঠান মনিরুল ইসলাম নামের এক কর্মকর্তাকে। জানিয়ে DN2 ঢাকাকে প্রধান করে তদন্ত কমিটি করে রেলওয়ে। এখানেও ঘটে নজিরবিহীন ঘটনা। নিজের অপরাধের তদন্ত নিজে করতে DN2 পদেই বদলি হয়ে যান মাহমুদ। পরে সেই তদন্ত আজও দেখেনি আলোর মুখ। ক্ষমতা অপব্যবহার করে বছরের পর বছর এমন বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য অবাধে চালিয়েছেন তিনি। জানিয়ে মুখ খুলেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী। ফেব্রুয়ারিতে মাহবুব স্যার আমার চাকরি দিয়েছিল, আমি 2,70,000 টাকা স্যারে দিয়েছিলাম, স্যার আমার পারমানেন্ট করে দিব রেলের চাকরি। আমি মাহমুদুল স্যার আছে 2.5 লাখ টাকা ওনার বাংলাতে গিয়া দিয়েছি। উনি আমার বলছে যে উনি খালাসিতে আমারে চাকরি দিবে। আমার জায়গা যে লোকটা নিয়েছে উনি কাছে 2-3 লাখ টাকা নিয়ে মানে চাকরি দিয়েছে। আমার একবারে রাস্তার পথে বিকারি হয়ে গেছে। এবার মাহমুদুর রহমানের মুখোমুখি দেশ টিভি। এত সব করেও এখনো রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার চেয়ারে বসে আছেন তিনি। অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি চক্র। আসলে অভিযোগগুলো সম্পূর্ণই ভিত্তিহীন, সম্পূর্ণই যুক্তিহীন।
তো আমি এগুলা সম্পূর্ণরূপে অস্বীকার করছি। এটা সম্পূর্ণ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়ে থাকতে পারে। অভিযোগের শেষ না থাকলেও ক্ষমতা বলে সব তদন্তকেই ধামাচাপা দিয়ে দিব্যি বহাল তবিয়াতে আছেন এই কর্মকর্তা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। চলতি অর্থবছরের ঋণের সুদ পরিশোধের চাপ এখনো অন্তর্বর্তী সরকারের মাথায়। এর মধ্যে 2025-26 অর্থ বছরের বাজেটও থাকবে ঘাটতি, যা পূরণে নিতে হবে ঋণ। বাড়বে আরও সুদের চাপ। অর্থনীতিবিদরা বলছেন, ঋণের বোঝা না বাড়িয়ে কর আদায় বাড়ানোর দিকে নজর দিতে হবে সরকারকে। এম এ আজিমের রিপোর্ট। ঘাটতি মোকাবেলায় 2025-26 অর্থ বছরের বাজেটেও ঋণের উপর নির্ভর করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারের। এবার বৈদেশিক ঋণের উপর আরও বেশি নির্ভর করার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে বৈদেশিক ঋণ 90,700 কোটি টাকা ধরা হয়, তবে এবার তা আরও 19,300 কোটি টাকা বেড়ে যেতে পারে। কিছুটা কমার সম্ভাবনা রয়েছে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ। এবার 1,30,000 বা 40,000 কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেওয়া হতে পারে, আগের বছর যা ছিল 1,52,500 কোটি টাকা। এ হিসেব বলছে বাজেটে বাড়বে সুদ পরিশোধের ব্যয়। গত অর্থ বছরে 1,13,500 কোটি টাকা সুদ হলেও এবার তা বেড়ে 1,33,000 কোটিতে ঠেকতে পারে। এ অর্থনীতিবিদ মনে করছেন, এমন সুদের বোঝা শুধু বাজেট বাস্তবায়নকেই চাপে ফেলবে না, রিজার্ভ ও অর্থনীতিকেও প্রভাবিত করবে। আগামী অর্থ বছরে যেহেতু প্রায় মোট বাজেটের 17% মতোই সুদ পরিশোধে ব্যয় করা হবে এবং তার একটা বড় অংশ চলে যাবে ডলার হিসেবে দেশের বাইরে, তো সুতরাং একদিকে রিজার্ভের উপরে চাপ তৈরি হবে, অন্যদিকে দেশের অর্থনীতিও খানিকটা সংকুচিত হতে পারে। তবে বৈদেশিক ঋণ কমিয়ে অভ্যন্তরীণ আয় বাড়ানোর তাগিদ এ অর্থনীতিবিদের। তার মতে ঢেলে সাজাতে হবে কর আদায় প্রক্রিয়াকেও। সুদের চাপটা কমানোর উপায় হচ্ছে যে আপনি ঋণ নেবেন না, বেশি ঋণ নেবেন না। যদি আপনি বেশি ঋণ নেন তাহলে আপনি সুদের বোঝা তো বাড়তেই থাকবে। আর বেশি ঋণ আপনি নিতে পারবেন না তখন যখন আপনার ডোমেস্টিক রেভিনিউ, আভ্যন্তরীণ কর আয় বা কর বহির্ভূত আয় আপনি বাড়াতে পারবেন। আর ওটা আপনি বাড়াতে পারবেন যখন আপনি ট্যাক্স নেট এবং ট্যাক্স রেট, ট্যাক্স বেস এবং ট্যাক্স আদায় এগুলো ঠিক মতো করতে পারবেন। ওটা আবার করতে গেলে আপনার ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম লাগবে। এই সবগুলো জিনিস বাজেটে করতে পারলে আস্তে আস্তে সুদের বোঝা কমবে। 2023-24 অর্থ বছর পর্যন্ত ঘাটতি মোকাবিলায় অভ্যন্তরীণ ঋণের উপর বেশি নির্ভর করত সরকার। চলতি অর্থ বছরেই বাড়ানো হয় বৈদেশিক ঋণের পরিমাণ, যা এবার আরও বাড়তে পারে। বৈদেশিক ঋণ আর ঋণের সুদ দুটি পরিশোধ করতে হয় ডলারের হিসেবে। সেক্ষেত্রে ডলারের মূল্য বৃদ্ধি পেলে বাড়তে পারে ঋণের বোঝা আর সুদের চাপ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। তৃতীয় কোনো দেশে পুনর্বাসিত হওয়ার আগ্রহ নেই রোহিঙ্গা জনগোষ্ঠীর। শুধু শিক্ষিতদের সুযোগ থাকায় পুনর্বাসনে আগ্রহী নয়, উখিয়া টেকনাফের ক্যাম্পে থাকে এসব রোহিঙ্গারা। তাদের অভিযোগ, শুধু শিক্ষিতরা তৃতীয় কোনো দেশে চলে যাওয়ায় নেতৃত্বশূন্য হয়ে পড়ছে রোহিঙ্গারা। ইউএনএইচসিআর বলছে এতে ব্যাহত হচ্ছে তৃতীয় দেশে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া। আব্দুর রহমানের তথ্যছবিতে জানাচ্ছেন আব্দুল আল মারুফ। অনেক চেষ্টা করেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের উদ্যোগ নেয় জাতিসংঘ। ইউএনএইচসিআর এর মধ্যস্থতায় 2017 সাল থেকে এখন পর্যন্ত 10টি দেশে পুনর্বাসন করা হয় 4,623 জন রোহিঙ্গাকে, যার মধ্যে সবচেয়ে বেশি পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। নাগরিকত্বের অধিকার এবং মানবিক মর্যাদা থেকে বঞ্চিত এসব মানুষকে তৃতীয় দেশে পুনর্বাসন নিরাপদ সমাধান হলেও এই প্রক্রিয়া বন্ধের দাবি তুলেছে উখিয়া টেকনাফের ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। তারা বলছেন, যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের অধিকাংশই শিক্ষিত। যারা নাকি এলামদার তারা বিদেশার গয়, যারা নাকি বেলেনি তারা তাজার গয় হলে আড়ালে আমি কষ্ট। মানে শিক্ষিত লোক বিদেশে চলে যাচ্ছে, এখানে তো বালা আমাদেরকে একটা বালা ডিসিশন দিবার লোক তো এখানে নেই। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান আর অনেকটা যাইতো না চাই
আর রাইট লই আর দেশ সম্বন্ধে আর ওয়াফেস রিপাট্রিয়েশন হইতে চাই। মূলত নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই এবং যেখানে আশ্রয় আছে সেখানে থাকা সম্ভব নয় এমন শরণার্থীদের তৃতীয় দেশে পুনর্বাসন করে ইউএনএইচসিআর। শরণার্থী কমিশনও বলছে এই প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হচ্ছে প্রত্যাবাসন। আমরা আমাদের দেশে ব্যাক করব, আমরা মিয়ানমারে ব্যাক করব, এটা নিঃসন্দেহে রিসেটেলমেন্ট প্রক্রিয়া কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে। এখানে যারা মোটামুটি এলিজিবল, যারা একটু ইংরেজি বলতে পারে, যারা শিক্ষিত, তাদের প্রত্যেকের মাথায় এটি ঢুকেছে যে আমি রিসেটেল হব আমেরিকা, ইউরোপ। ইউএনএইচসিআর এর তথ্য মতে গেল 12 থেকে 18 মে পর্যন্ত 82 জন রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে গেছেন মিয়ানমারে। নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের শত শত বিঘা জমির পাকা বড় ধানের ক্ষেত। গেল কয়েকদিনের একটানা বৃষ্টির কারণে ধান কেটে তুলতে পারছে না কৃষকরা। এতে জমিতেই পচে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল। অনেক এলাকায় ধান কাটার জন্য মিলছে না শ্রমিক, কোথাও আবার পাকা ধানে বীজ গজাতে শুরু করেছে। আর ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সহকর্মী তারেক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। চাঁপাইনবাবগঞ্জে 5 উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান চাষ হয়েছে প্রায় 48,000 হেক্টর জমিতে। গেল 15 দিন থেকে ধান কেটে ঘরে ওঠানোর কাজে ব্যস্ত সময় পার করছিলেন এ জেলার কৃষকরা। তবে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ধানের জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে জমিতেই পচে নষ্ট হচ্ছে সব ধান, এমনকি পাকা ধানে বীজ গজাতেও শুরু করেছে। এতে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। 5 দিন থেকে যে আমাদের পানিতে আমাদের ধান সব তলিয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে এবং ধানের অতিরিক্ত ওজন হয়ে গেছে। এই ওজনের কারণে আমরা ধান নিয়ে উপরে উঠাতে পারতেছি না। কিছু তুলেছি, কিছু ভেসে চলে গেছে, আর দানা গ্যাস বাড়িয়ে গেছে। ওই ধান খাইতে হবে, কেউ তো লিবে না, ধান ওগুলো বিক্রি করা যাবে না। কৃষকরা বলছেন বোরো ধান কাটা শুরু হতে না হতেই গত 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। রোদ না থাকায় ধান কেটে মাড়াই করাও যাচ্ছে না। এমনকি বৃষ্টির পানিতে ভেসে গেছে অনেক কৃষকের জমিতে থাকা কাটা ধান। কমসে কম 100 বিঘা জমি নষ্ট হয়েছে, ধান সব নষ্ট হয়েছে। মানে আমাদের সবাই এখন সুরক্ষার উপর নিয়ে যেতে হয়েছে পানি থেকে। এক মাঞ্জা পানি থেকে আমরা ধান নিয়ে আসছি, ফের আমার ওই নিয়ে যে আমার ফের আবার রোদে শুকাইতে হয়েছে, ফের আবার বৃষ্টিতে ভিজে দিয়েছে, ফের আপনার অবস্থা খারাপ, ফের ভিজে দিয়েছে, ফের আবার শুকাছি। এরকমভাবে না হয়েছে তখন আমরা মেশিনে ভইরা ফের আবার আমরা এই করতে হয়েছে, ভূতে মাইরা ফের আমরা। কৃষি কর্মকর্তারা বলছেন দ্রুতই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হবে। প্রণোদনার মাধ্যমে তাদের সহায়তা দিয়ে চাষিদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। যে সমস্ত কৃষকের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এগুলা উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতেছি এবং এটা আমরা উপরে পাঠাবো। যদি পরবর্তীতে কোনো সহযোগিতা আসে আমরা তাদেরকে সহযোগিতা করব। কৃষি অধিদপ্তরের তথ্য মতে গেল বছর চাঁপাইনবাবগঞ্জে বোরো ধান চাষ হয়েছিল 51,935 হেক্টর জমিতে, আর চলতি বছরে 47,730 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ সীমান্ত দিয়ে পুষ্পিন অব্যাহত রেখেছে ভারত। গত 1 মাসে সীমান্ত দিয়ে 5 শতাধিকের বেশি মানুষকে পুষ্পিন করেছে বিএসএফ। ভারত থেকে বাংলাদেশে পুষ্পিনের ঘটনায় সীমান্তবর্তী জেলাগুলো উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন ভারত আন্তর্জাতিক কোনো আইনই মানছে না। সহকর্মীদের সঙ্গে কাজী সাহেদের প্রতিবেদন। বাংলাদেশ সীমান্ত দিয়ে পুষ্পিন অব্যাহত রেখেছে ভারত। এ মাসে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 469 জনকে পুষ্পিন করেছে দেশটি। এর মধ্যে 1 থেকে 26 মে পর্যন্ত 301 জনকে। শুধু 27 মে একদিনেই দেশের 5টি সীমান্ত দিয়ে পুষ্পিন করেছে 168 জনকে। পুশ-ইনের ঘটনায় সীমান্ত জেলাগুলো উত্তপ্ত হয়ে উঠেছে। মানুষের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও আতঙ্ক। তারা বিভিন্ন বর্ডারে আমাদেরকে এলাকাবাসীকে আতঙ্ক তৈরি করে দিয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো সময়টা ধরনের পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। আমিও চেষ্টা করছি যে আমার এই সীমান্ত এলাকার আমার জনশক্তি দিয়ে এগুলো খোঁজ খবর রাখার জন্য, যে কোনোভাবে যাতে করে এই সাপোর্ট আমাদের দেশের কোনো মানুষের মাধ্যমে তারা না পায়। সীমান্তে বিজিবি রয়েছেন, ওনারা হয়তো কোনো ঝড় বৃষ্টির কারণে আশ্রয় নিচ্ছেন, সেই সুযোগেই তারা গেট দিয়ে বাইর করে দিয়ে দেয়। পুষ্পিন প্রচলিত নিয়মের বাইরে করা হচ্ছে, যা আইনসম্মত নয়। ভারত আন্তর্জাতিক আইন না মানায় এটি চূড়ান্তভাবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলছে বলছেন বিশ্লেষকরা। আমি যে দেশেরই নাগরিক হই না কেন, আমাকে মনে করছে সে বাংলাদেশের নাগরিক। এটা হলো একটা খারাপ দিক। দ্বিতীয় খারাপ দিক হচ্ছে যে আইনানুগ প্রক্রিয়া আমাকে
মানে পাঠিয়ে না দিয়ে যে প্রক্রিয়া পাঠিয়ে দেয় এই পাশে থেকে যদি কোনো সময় আক্রমণ করে তাহলে আমি ক্রস ফায়ারে পড়বো। ভারত যদি মনে করে তাদের দেশে অবৈধ বাংলাদেশি আছে যারা ইলিগালি প্রবেশ করেছে, এটা যদি তারা মনে করে, তাহলে তাদের কিন্তু জাতিসংঘের 1951 সনের প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এভাবে জোর করে ফোর্সিবলি বর্ডারে ডিপোর্ট করে দেওয়াটা কিন্তু কোনো সভ্য দেশের আইনের মধ্যে পড়ে না। চলতি মাসের প্রথম সপ্তাহে পুশিনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। তারপরও বন্ধ হয়নি পুশিন। ভারতের এমন তৎপরতায় আলোচনার পাশাপাশি বাংলাদেশকেও কঠোর হওয়ার পরামর্শ তাদের। বাংলাদেশের রাজনৈতিক কর্তৃপক্ষের কাজ হলো ভারত গভর্নমেন্টের উপর এমন একটা কূটনৈতিক প্রেশার দেওয়া যাতে করে তারা এই পুশিনের কাজটা না করতে পারে, অথবা তার বর্ডারকে এমনভাবে সিল করা বা এমনভাবে প্রোটেক্ট করা যাতে করে তাদেরকে ঢোকাইতে না পারে। বাংলাদেশ সরকারের উচিত হবে ভারতের কাছে সেই লিগ্যাল ফরমেশন অনুযায়ী যোগাযোগ করা এবং চেষ্টা করা যাতে করে ভারত আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করে। বিশ্লেষকরা বলছেন বিষয়টি গভীর উদ্বেগের। এভাবে চলতে থাকলে ভারত পুশিনের সুযোগ নিয়ে কোনো বড় অপরাধীকেও পাঠাতে পারে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।